দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা ঈদের কেনাকাটা নিয়ে একটু কথা বলতে চাই। ঈদ এখন আর শুধু ধর্মীয় কোনো উৎসব নয়, এটি এখন দেশের সবচেয়ে বড় মৌসুমি অর্থনৈতিক কর্মকাণ্ডের সময়। ঈদ ঘিরে পোশাক, জুতা, কসমেটিক্স, খাবার, পরিবহন, পর্যটন সব খাতেই ব্যাপক অর্থের লেনদেন হয়। প্রশ্ন জাগতে পারে, ঈদের এই সময়টায় দেশের অর্থনৈতিক লেনদেনের পরিমাণ ঠিক কত? পোশাক খাতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোন ধরনের ডিজাইন বা ট্রেন্ড? দেশীয় ব্র্যান্ড বনাম বিদেশি ব্র্যান্ড, কার বাজার এখন সবচেয়ে বড়? অনলাইন শপিং কি ঈদের বাজারের যে কাঠামো সেটা বদলে দিচ্ছে? এবারের জ্বালানি সংকট কি ঈদের কেনাকাটায় কোনো প্রভাব ফেলেছে? এমন নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আলোচনায়। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি রয়েছেন হাসান মামুন, সাংবাদিক ও কলামিস্ট এবং ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক, আছেন সোহানা শোভা, নারী উদ্যোক্তা। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একটু মামুন ভাই আপনাকে শুরু করতে চাই। আমি শুরুতে যেমনটি বললাম যে আসলে ঈদের যে ধর্মীয় কোনো উৎসব নয়, এটি এখন একদম বড় পরিসর অর্থনৈতিক লেনদেনের একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এবার ঈদ ঘিরে ঠিক মৌসুমে অর্থনৈতিক লেনদেন কত পরিমাণ? ধারণা করা হচ্ছে যে 1.5 লাখ কোটি টাকা, 2 লাখ কোটি টাকা, এরকম কাছাকাছি ফিগার। এরকম একটু যদি আপনি এই ব্যাপারটা একটু কথা বলতেন যে ফিগারটা আসলে কেমন এবং লেনদেনটা কত? না, এর তো কোনো নির্ভরযোগ্য হিসাব নাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। আর ঈদের বাজারটা, দুই ঈদের বাজারটাই আসলে মেনলি লেনদেন হয় ইনফর্মাল সেক্টরে, তো এর হিসাবায়ন কঠিন, মানে অপ্রাতিষ্ঠানিক লেনদেনই বেশি। আচ্ছা আচ্ছা, আমাদের অর্থনীতি তো এখনও অপ্রাতিষ্ঠানিক এবং ঈদের বাজার আরও বেশি অপ্রাতিষ্ঠানিক, তাই না? আমাদের যেমন শ্রম যে বিনিয়োজিত আছে অপ্রাতিষ্ঠানিক খাতে, একই রকম ঈদের বাজারটাও অপ্রাতিষ্ঠানিক। এবং যেমন ধরেন এই বাজারে খণ্ডকালীনভাবে যারা নিয়োজিত হন তারা কতজন, তাদের ইনকাম কীরকম, এর কোনো হিসাব নাই। আন্দাজে আমরা কিছু জিনিস বলি। গত কয়েক বছর ধরে আলাপ হচ্ছে করোনার পর থেকে 1 লাখ কোটি টাকা থেকে 1,50,00,000, 1,70,00,000, 2 লাখ কোটি টাকা বাজার মনে করা হচ্ছে যে এই পর্যন্ত বিস্তৃত হতে পারে বাজারটা এইবার। তো এইবার একটু উৎসাহ বেশি, কারণটা হচ্ছে যে একটা ভালো নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পর একটা সরকার এসছে এবং স্বস্তি এসছে, স্বস্তির একটা জায়গা। ফলে গতি স্বস্তি থাকলে তো কেনাকাটা একটু গতি অতটা হয়তো আসেনি। আচ্ছা, অর্থনীতিতে গতি আসতে একটু সময় লাগবে। বেসরকারি খাতে, আমাদের অর্থনীতি তো বেসরকারি খাত নির্ভর, তাই না? তো কিন্তু মানে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। ঈদের কেনাকাটার জন্য কিন্তু স্বস্তি, নিরাপত্তা এটা খুব জরুরি। এবং ঈদের কেনাকাটায় মেয়েদের একটা বিপুল অংশগ্রহণ থাকে, মানে পুরুষদের পোশাকটাও মেয়েরা কেনে, এটা কিন্তু বাস্তবতা, তাই না? গিফট আইটেমগুলো মেয়েরা কেনে। তারপরে যেগুলো দান খয়রাত করা হবে, দান খয়রাত শব্দটা খারাপ শোনাতে পারে, কিন্তু এরও একটা বড় অর্থনীতি আছে। যেমন মনে করা হয় যে ঈদ উল ফিতরে দেখা গেছে রিসার্চ করে, যে খুব ডিপেন্ডেবল রিসার্চ না হয়তো, কিন্তু আছে, প্রায় 500 কোটি টাকার ফিতরা দেওয়া হয়। তো এটা কিন্তু বিরাট, তাই না? এখন এই জাকাত, ফিতরা এগুলো অপ্রাতিষ্ঠানিকভাবে দেওয়া হয় এবং অগোছালোভাবে দেওয়া হয়, যে যার মতো দেয়, তাই না? এগুলোর হিসাবায়ন কঠিন এবং এগুলো কিন্তু খুব বেশি কাজেও আসে না, এইরকম সমালোচনা আছে। যদি আমরা এগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে সংগঠিত করতে পারতাম এবং ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু দারিদ্র্য বিমোচনেও বড় একটা ভূমিকা রাখতে পারত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইগুলো নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে। নতুন সরকার এসছে, তাদের আমার মনে হয় যে এইসব চিন্তা ভাবনা করা উচিত। ঈদের বাজারটা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা নাই আমাদের মধ্যে, এটা স্পন্টিনিয়াসলি গ্রো করেছে, হ্যাঁ, দ্রুত বিকশিত হয়েছে। কিন্তু এই বাজার শুধু রমজান না, মানে কোরবানি ঈদের বাজারও বিশাল, পশুর কেনাকাটা ঘিরে। তারপরে চামড়া নিয়ে তো একটা অরাজকতা চলে এবং আমরা তো চামড়াটা অপচয় করি। মূলত আমরা চামড়া শিল্প কিন্তু সেইভাবে বিকশিত করতে পারিনি। ভিয়েতনাম যেভাবে পেরেছে আন্তর্জাতিক বাজারে প্রায় $20 বিলিয়ন সম্ভবত এক্সপোর্ট করে তারা, তা আমরা কি করি? আমরা বরং জুতা কিন্তু ইম্পোর্ট করছি। এই যে জুতার যে বিরাট বাজার হবে এই ঈদে, এটা কিন্তু বড় একটা অংশ হচ্ছে চাইনিজ জুতা, আমি যতদূর জানি, একেবারে ফুটপাত থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এবং আমাদের এই যে বাজারটা, এটা কিন্তু একটা বড় সমালোচনার জায়গা হচ্ছে যে এটা আমদানি নির্ভর এখনো। পোশাক থেকে নিয়ে গয়নাগাটি নিয়ে সম্ভবত উনি কাজ করেন, উনি ভালো বলতে পারেন, হ্যাঁ, জুতো ইত্যাদি। তারপরে হচ্ছে কসমেটিক্স,
এগুলো কিন্তু এখনো আমরা হিউজলি আমদানি নির্ভর। জি, ফলে সরাসরি এর আপনি সুফলটা পাচ্ছে হচ্ছে বাইরের উদ্যোক্তারা, আচ্ছা। আমাদের উদ্যোক্তারা সেভাবে পাচ্ছে না। সোহানা সাহেব, আপনি একটু বলবেন যে সেটা হচ্ছে যে আপনি তো নারী উদ্যোক্তা, আপনি বেচা বিক্রির সাথে জড়িত, কাজ করছেন, বিভিন্ন মেলায় আপনি অংশ নেন। এবার ঈদে তো বেচা কেনা যা দেখছি ভালোই হচ্ছে, মানে পোশাক খাতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মানে কোন ধরনের ডিজাইন বা ট্রেন্ড যেটাকে আপনারা বলেন, কেমন দেখছেন? আপনি তো এই খাত নিয়ে কাজ করছেন। হ্যাঁ, এবারের মতো আমি যেটা দেখলাম মানুষের মধ্যে যে সবাই ঈদের খুব বেশি আগে থেকে প্ল্যান করছে কেনাকাটাটা করার। আচ্ছা, মানে আগে থেকেই তারা মাথায় নিয়ে নিচ্ছে যে আমি কি কিনবো বা আমার মন মতো ডিজাইনটা কি হতে পারে। আর এবারে মোস্টলি যেটা আমার মোস্ট অবজারভেশনে যেটা পড়ছে সেটা হচ্ছে ফিউশন যে জামাগুলো তৈরি হচ্ছে, যেমন আমাদের দেশীয় কিছু স্টাইল অথবা ম্যাটেরিয়ালস দিয়ে আমরা কিছু ওয়েস্টার্ন ডিজাইনে ফিউশন করে দুইটা একসাথে যে ডিজাইনগুলো করা হচ্ছে, এই ডিজাইনগুলো বেশি টানছে কাস্টমার্সদের। এবং এটা কিন্তু সব বয়সীদের ভেতরে, এটা মানে আমরা এখনকার যে জেনজি বলি অথবা আমাদের একদম মুরব্বীদের বয়সের যদি ধরি, সবাই এখন ওই ট্রেন্ডটার সাথে আসলে যুক্ত হতে চাচ্ছে। আরেকটা মোস্টলি যেটা দেখলাম যে সেটা সবাই ভাবছে যে সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে চাই, সময়ের সাথে তাল মিলিয়ে না চললেও যেন হচ্ছে না, কারণ এখন আমাদের ফেসবুকে আপডেট থাকতে হয়, ইনস্টাতে আপডেট থাকতে হয়। সো দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ যেটা দেখলাম যে অনুকরণ করছে মানুষ অনেক বেশি, যে ওকে একটা জামা যদি ডিসপ্লেতে থাকে সেটা দেখে পছন্দ হচ্ছে না, সেই জামাটা যদি আরেকজনের হাতে থাকে তখনই বেশি ভালো লাগছে। এটা ঠিক বলেছেন, অনেকেই দেখি এরকম যে হাতেরটা পছন্দ হয়। হ্যাঁ, যে তখনই ট্রায়াল রুমে যাওয়ার আগে জিজ্ঞাসা করে যে আপনি এটা কোথা থেকে নিয়েছেন, এটা কোন সেক্টরে ছিল, এরকম। তো এবারে বেশি যেটা দেখলাম যে ফিউশন ড্রেসগুলো খুব বেশি পছন্দ করছে। যেমন আমাদের দেশে কিন্তু এখন পাকিস্তানি ডিজাইনের মার্কেটটা খুব বেশি ওয়াইডলি বাড়ছে দিন দিন। আচ্ছা, কিন্তু আমি যেহেতু বরাবরই দেশীয় জিনিস নিয়ে কাজ করি, তো আমার মাথায় আসলো যে এবারে ঈদে যদি একটু ওই দুই রকম আমাদের দেশীয় কিছু ম্যাটেরিয়াল প্লাস কিছু ওয়েস্টার্ন ডিজাইন ফিউশন করে করা যায়। তো যেটা দেখলাম যে ঈদ রোজা পড়ার আগ থেকেই মানুষ খুব বেশি এই ব্যাপারগুলোতে অ্যাট্রাক্ট করছে খুব বেশি। আচ্ছা, মানে বেচাকেনাটা কখন বেশি হয়, মানে রোজার প্রথম দিকে, মাঝামাঝিতে নাকি শেষের দিকে? এই বছরে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, রোজা পড়ার আগ থেকে বসন্ত থেকে মানুষ কেনাকাটা শুরু করেছে। আপনারা কখন থেকে অর্ডার পাওয়া শুরু করছেন? আমি তো মানে যেটা আমার অভিজ্ঞতা বলছে যে বসন্ত থেকে খুবই প্রচুর বেশি মানুষ কেনাকাটা করেছে, এবং বসন্ততেও মানুষ ঈদে কি কিনবে সেরকম একটা প্ল্যান করে রেখেছে, কি রং নিব, কেমন স্টাইলের নিব, বা আমার আউটফিটটা কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো খুব বেশি খেয়াল করেছে এবারে দেখলাম। জি, সন্ধ্যা আসবো আপনার কাছে একটা বিরতি নিয়ে, আবার ফিরতে চাই। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের আলোচনা, আমরা কথা বলছিলাম ঈদ অর্থনীতি নিয়ে। আমার যেতে চাই একটু হাসান মামুন আপনার কাছে, সেটি হচ্ছে যে এবারে যেটা একটু দেখলাম যে জ্বালানির একটা সংকট, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের কারণে জ্বালানি তেলের একটা সংকট ছিল, সেটাকে রেশনিং ব্যবস্থা করেছিল সরকার, সেটা যদিও রোববার সেটা তুলে দিয়েছে। কিন্তু জ্বালানির যে সংকট ছিল, এর ফলে কি ঈদের বাজারে বা ঈদের কেনাকাটায় কোনো প্রভাব পড়েছে, আপনি সেটা মনে করেন কিনা? কিছুটা পড়েছে, কিন্তু ব্যাপকভাবে পড়েনি আমার মনে হয়। কিছুটা পড়েছে মানে পরিবহন খাতে পড়েছে আর কি। তাৎক্ষণিক প্রভাবটা তো আসলে জ্বালানির পরে হচ্ছে পরিবহন খাতে, একেবারে ইমিডিয়েট প্রভাব। তো প্রথম প্রভাবটা হচ্ছে আতঙ্ক। আচ্ছা, মানে আতঙ্ক, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, কিন্তু এর একটা ইম্প্যাক্ট আছে মার্কেটের। মার্কেটে তো সাইকোলজিক্যাল উপাদানের প্রভাব হিউজ, মানে মানি মার্কেটে, শেয়ার মার্কেটে, সব মার্কেটে, ইভেন পণ্য বাজারে। এই যে মানুষ আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটা করে, এটা তো সাইকোলজিক্যাল, তাই না? মানুষ মনে করে যে পণ্য সামগ্রী পাওয়া যাবে না, যেমন মানুষ মনে করলো যে জ্বালানি বোধহয় পাওয়া যাবে না, ট্যাঙ্কি ফুল করে নিতে, কিংবা সরকার দাম বাড়িয়ে দেবে। মানে মানুষ বিচারও করলো না যে আমরা এখন ওই ব্যবস্থার মধ্যে নাই যে চট করে আগের মতো দাম রাতারাতি বাড়িয়ে দেওয়া। এখন তো মাসে মাসে সমন্বয় হয়, তাই না? মাঝে মাঝে দাম কমেও। তো রিসেন্ট কয়েক মাস কিন্তু দাম তেমন উত্থান পতন হয়নি,
মোটামুটি একই, কারণ আন্তর্জাতিক বাজারও স্থিতিশীল ছিল। তো 70-75 ছিল ব্যারেল প্রতি দাম ডলার, সেটা এখন তো 100 ছাড়িয়ে গেছে, তাই না? আজকে আমরা যখন কথা বলছি 105 ক্রুড অয়েলের দাম। তো তবে আমাদের একটা স্ট্রেংথ আছে, সেটা হলো যে আমরা কিন্তু দেশীয় উৎস থেকেই পেট্রোল আর অকটেন, পেট্রোলের পুরোটা অকটেনের অর্ধেকের বেশি আমরা পাই। ফলে এটা নিয়ে আমি শুরুতে বললাম যে পরিবহন, পর্যটন খাত সব খাতে কিন্তু এটা নিয়ে বড় ক্রাইসিস লেনদেন হয়। হওয়ার ফলে কথা সেখানে না। একটা প্রভাব কি এটা নিয়ে ক্রাইসিস হওয়ার কথা না, কিন্তু ক্রাইসিস হয়েছিল। কারণটা হচ্ছে ওই যে আতঙ্ক। আরেকটা হলো যে ডিপো থেকে এই ফিলিং স্টেশনগুলোতে সাপ্লাই একটু কমিয়ে দেওয়া হয়েছিল। সরকারও বোধহয় একটু আতঙ্কে পড়ে গিয়েছিল, আমার মনে হয়েছে। হ্যাঁ, নতুন সরকার, স্বাভাবিক। আর হঠাৎ করে এই প্রভাবটা এসছে বাইরে থেকে। এটা তো আমরা তো এই জন্য দায়ী না, তাই না? ইরান যুদ্ধ দায়ী। ইরান যুদ্ধ মানে ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া গত রোববার তো রেশনিং ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো রেশনিং ব্যবস্থা যদি এটা না কিন্তু- দেওয়া হতো এটা- তাহলে কি মানে এই আতঙ্কটা ছড়াতো? মানে রেশনিং ব্যবস্থা দেওয়ার কারণে কি একটু আতঙ্কটা বেশি হলো? আমি তো সম্ভবত বলবো যে সরকারও কিছুটা অপ্রস্তুত হয়েছে। আর এর আসলে প্রশাসনের দায়টা বেশি, মানে রাজনৈতিক সরকারের দায়ের চেয়ে বলবো, কারণ ওরা তো মাত্র দায়িত্ব নিয়েছেন এবং হঠাৎ করে এই প্রভাবটা এসছে। তো এটা প্রশাসনে যারা আছে, যারা দীর্ঘদিন থেকে এইসব পরিস্থিতির মোকাবেলা করতে অভ্যস্ত, তাদের দায়িত্ব ছিল এটাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করা। আমার মনে হয় যে তারা শুরুতে তারাও একটু মানে অস্বস্তি এবং আতঙ্কে পড়ে গিয়েছিল এবং এই ধরনের ব্যবস্থা নিয়েছিল, যে জন্য যারা ওই যে বাইকার বিশেষ করে, তারপরে হচ্ছে যে যারা বাণিজ্যিকভাবে এই যে যাত্রী পরিবহন করে বাইকে কিংবা গাড়িতে, ছোট ছোট কারে, তারা মানে মনে করেছিল তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, এবং হচ্ছিল। কারণটা হচ্ছে লাইন দিতে হচ্ছিল, দীর্ঘ সময় নষ্ট হচ্ছিল, এবং এক জায়গায় 2-2.5 ঘন্টা লাইন ধরে সে হ্যাঁ তেল নিতে হচ্ছে। তো এখন যদি রেশনিংটা তুলে দেওয়ার ফলে জানি না পরিস্থিতির কতখানি উন্নতি হবে, কিন্তু ঈদের যাতায়াতটা মানে নির্বিঘ্ন হতে পারে যদি এটা করা হয়, মানে জ্বালানিটা সাপ্লাইটা ঠিক থাকে। আর হচ্ছে পণ্য পরিবহনের উপর কিন্তু একটা ইম্প্যাক্ট পড়েছে। এই যে ডিমের দাম কিন্তু চট করে বেড়ে 10 টাকা বাড়লো, এটার একটা ডিরেক্ট কারণ হচ্ছে উৎপাদন খরচ না, এটা হচ্ছে পরিবহন খরচের কারণে। পরিবহন খরচটা বেড়েছে, তাই না? ফলে ডিমের দাম কিন্তু গোটা রমজানে কম ছিল, 110 টাকা, 100 টাকা, 105 টাকা। হ্যাঁ, আমি নিজে কিনি তো আমি জানি। তো এটা স্বস্তির ব্যাপার ছিল, এবং গোটা রমজানে কিন্তু বেগুন, লেবু আর খেজুর ছাড়া কোনো জিনিসের দাম কিন্তু আমি 100 টাকা ডজনও কিনেছি ডিম। হ্যাঁ, 100 টাকা ডজন দেখলাম বেড়েছে। জি, এই তিনটা পণ্য ছাড়া কোনো পণ্যের দাম কিন্তু সেরকম বাড়েনি। এবং এই তিনটা পণ্যের দাম বাড়ার কারণ আছে আমদানি নির্ভরতা, আর হচ্ছে যে মৌসুম না, এখন তো মানে লেবুর মৌসুম না, এবং লেবুর চাহিদা হয়তো বেড়ে গেছে 100 গুণ, তাই না? তো ফলে দাম বাড়াটা স্বাভাবিক। তো এগুলো নিয়ে অত উত্তেজনার কারণ নেই, কিন্তু মূল পণ্য সামগ্রীর দাম কিন্তু স্থিতিশীল ছিল, ইনক্লুডিং সয়াবিন তেলের দাম। চিনির দাম কিন্তু কমেছে গত রমজান থেকে, তাই না? চিনির তো ডিমান্ড অনেক বেড়ে যায়, দাম বাড়তে পারতো, কিন্তু চিনির দাম নিয়ন্ত্রণে আছে। জি, শোভা, আপনি একটু বললেন, সেটা হচ্ছে যে আপনি এর আগে যেমনটি বলছিলেন যে আপনি তো দেশীয় পোশাক নিয়ে কাজ করেন, আপনি পাকিস্তানি পোশাকের কথা বলেছেন। এই মুহূর্তে যদি জানতে চাই যে দেশীয় ব্র্যান্ড এবং বিদেশি ব্র্যান্ড আসলে কোনটির বাজার এখন বড়? হ্যাঁ, এবারে বর্তমানে আমি যেটা দেখলাম যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু খুব ভালো গ্রো করছে, যেটা একটা খুব পজিটিভ একটা দিক। কিন্তু মানুষের চাহিদাটাও ওই বিদেশি ব্র্যান্ডের উপরে কিছুটা থেকেই যায়, কারণ আমরা যে লাক্সারি ব্যাপারটা বলতে বুঝি যে বিদেশি ব্র্যান্ডগুলো, যেগুলো আমরা মনে করি যে আমাদের দেশীয় ব্র্যান্ডগুলো হয়তো দিতে পারছে না, অথবা আমরা রেগুলার ওয়্যারের জন্য দেশীয় ব্র্যান্ডগুলোকেই চুজ করি বেশি। আর আমরা যদি বেশ কিছু স্টাইলিশ অথবা একটু লাক্সারি চিন্তা করি, তখনই বিদেশি ব্র্যান্ডগুলোই আমাদের মাথায় আসে। তবে আমি যেটা দেখতাম যে মানুষ বিদেশি পণ্যটা বেশি খোঁজাখুঁজি করতো, যে বিদেশি পণ্য আছে কিনা, এটা কি দেশি না বিদেশি, বিদেশি হলে খুশি হয়ে যেত। কিন্তু এখন কিন্তু সেই ট্রেন্ডটা কিছুটা হলো পরিবর্তন এসেছে, মানুষ দেশীয় পণ্যের দিকেই বেশি। না, পরিবর্তন তো আসছে, কারণ আমি নিজে নারী উদ্যোক্তা হয়ে যদি বলি যে আমি কাজ করছি লাস্ট 5 বছর ধরে। আচ্ছা। তো এখনকার পর্যায়ে এসে আমি দেখি যে যেটা খুব খুব ভালো একটা ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে, যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু একজন নারী উদ্যোক্তা আছে, মানে স্টিল হচ্ছে, মানে দিনে দিনে বাড়ছে। যেমন আমি আমার যখন 20 বছর বয়স, আমি তখন থেকে শুরু করেছি, এখন আমার 25। এই 5 বছর যাবত কাজ করছি। এখন আমি এসে দেখি যারা কিনা স্কুল কলেজে পড়ছে, তারা নিজেরাই অনেক বড় বড় ইভেন্ট করছে, খুব ভালো ভালো কাজ করছে। ইভেন তারা কিন্তু দেশীয় জিনিস নিয়েই কাজ করছে, দেশীয় পোশাক, দেশীয় গয়না, আমাদের মাটির গয়না, পিতলের গহনা, আরও কত কিছু, কাঠের গয়না।
তো আমার কাছে যেটা মনে হলো যে আস্তে আস্তে না সময়টা পাল্টাচ্ছে, এবং এই চেঞ্জেসটা খুব ভালো যে আমরা হ্যাঁ আমাদের বিদেশিদের কাছে বা বিদেশি ওই কার্যক্রমের উপর আমাদের ডিপেন্ডেন্ট কিছুটা হলেও হতে হয়, যেহেতু আমরা উন্নয়নশীল দেশ, আমাদের হতে হয় ডিপেন্ডেন্ট। বাট টিল নাও যেহেতু ঘরে ঘরে প্রত্যেকটাই উদ্যোক্তা হচ্ছে, নারী উদ্যোক্তা হচ্ছে, পুরুষ উদ্যোক্তা হচ্ছে, তো আমার কাছে মনে হয় যে মানে দেশীয় জিনিসের চাহিদাটা এবং দেশীয় ব্র্যান্ডগুলো ওরা আস্তে আস্তে মানে ওদের পরিসরটা বাড়ছে আরো, এবং মানুষ পছন্দ করছে, মোস্ট ইম্পর্টেন্টলি খুঁজছে যে আচ্ছা এই ডিজাইনটা আমি এখানে দেখেছিলাম, ওকে আর কোথাও খুঁজে পাচ্ছি না, এটা আমার এখান থেকেই নিতে হবে। আচ্ছা। এইটা একটা মেইন একটা খুব পজিটিভ একটা ব্যাপার যে দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু একটু ডিফারেন্ট কিছু ডেলিভার করার ট্রাই করছে, যে যেটা আমার দেশের মানুষ পছন্দ করবে। নট অনলি আমার দেশে, যারা ফরেনার্স আছে আমাদের দেশে, যারা স্টে করছে লং টাইম, যেমন আমার নিজের অনেক অভিজ্ঞতা হয়েছে যে যেমন আমরা বাঙালিরা একটু দামাদামি করতে পছন্দ করি, তো আমার কিছু কিছু মেলাতে এরকম অভিজ্ঞতা হয়েছে, বেশ ফরেনার্সরা ওনারা এসে, যেমন আমি গামছার কিছু আমার সেগমেন্ট আছে, গামছার কিছু শাড়ি, কিছু টপস, তো ওরা ওই আমাদের দেশীয় হেরিটেজ ওই জিনিসের উপরে ওরা বেশ ইন্টারেস্টেড। অ্যান্ড ওরা যখন দেখছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ফিউশন, যে আমার দেশীয় তাঁতে তৈরি গামছা সেই স্টাইলে একটা ওয়েস্টার্ন ডিজাইনে সে টপস পেয়ে যাচ্ছে, ওকে দিটস নাইস, এটা একদম আমার মন মতো হয়ে গেছে, এটা আমি বাংলাদেশেও পরে ঘুরতে পারি, আমি আমার দেশে পরেও ঘুরতে পারি। সো এই যে ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ আস্তে আস্তে দেশীয় ব্র্যান্ডগুলোকে চুজ করছে। হ্যাঁ হ্যাঁ জি, বিরতির পরে সে বাকি আলোচনা করতে চাই। দর্শক, আর বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমরা আলোচনায় ফিরলাম। আমরা কথা বলছিলাম ঈদের অর্থনীতি নিয়ে। যেতে চাই মামুন ভাই আপনার কাছে, আপনি একটু বলবেন যে মানে এই ঈদে বা ওভারঅল সব মিলিয়ে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে কেনাকাটার ধরন কি বদলেছে, পাল্টেছে? তাদের চিন্তা চেতনা, তাদের রুচি, তাদের পোশাক কেনার যে সক্ষমতা, সেই জায়গাটায় কোনো পজিটিভ পরিবর্তন আপনি দেখছেন কিনা? একটা হলো, আমরা তো একটা দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির চাপের মধ্যে আছি, গত প্রায় 3 বছর ধরে, তাই না? মূল্যস্ফীতি আমাদের আয় রোজগার খেয়ে ফেলছে। পাশাপাশি অন্যান্য খাতে, যেমন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে ব্যয় কিন্তু বাড়ছে, তাই না? করোনার পর থেকে কিন্তু স্বাস্থ্য খাতে ব্যয়, পরিবার প্রতি ব্যয় কম বেশি বেড়েছে, বাড়ছে। দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি এর চাপ আছে, ডাক্তারের ফি, টেস্ট খরচ, ওষুধের দাম, এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা একটু অনালোচিত। তো এই প্রেশারের কারণে মানুষের কিন্তু অন্যান্য দিকে খরচ, মানে আমি বলবো যে শিক্ষা খাতে হয়তো খরচ কমিয়ে দিচ্ছে, কিংবা খাবারের পেছনে। আর পর্যটনে মানুষের কিন্তু খরচ কমেছে আমার মনে হয় গত কয়েক বছরে এই মূল্যস্ফীতির চাপে। তো এখন এই যে রমজানটা যাচ্ছে, এখন তো রমজান চলছে, তাই না? তো রমজানে কিন্তু পর্যটন হয় না বললেই চলে। আপনি কক্সবাজার যান বা কুয়াকাটা যান, একেবারে ঘোরাঘুরিটা নেই, একদম নেই। এবং হোটেলগুলো থেকে কর্মী ছাঁটাইও করা হয় যে বাড়ি চলে যাও, ঈদের সময় ইস্যু। তো মানে এগুলোর কোনো নজরদারি নাই, এবং তারা মানে ওই কর্মীদেরকে ক্ষতিপূরণ বাবদ কিছু দেয় কিনা আমি জানি না। এগুলো কিন্তু দেখা দরকার, তাই না? এই যে একটা মাস, 12 মাসের মধ্যে একটা মাসে পর্যটন হয় না, আচ্ছা সেটা হয়তো পুষিয়ে যায় এই যে এই রমজান থেকে যেটা শুরু হবে সেটা দিয়ে, আর শীতের সময় যা হয়। তো ঈদের সঙ্গে কিন্তু পর্যটনটাও জড়িয়ে আছে। আজকে আমি খবর দেখছিলাম যে সুগন্ধা বিচে ভাঙচুর হচ্ছে, মানে অবৈধ দোকানপাট সরানো হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো এগুলো হচ্ছে, ওতে ওইসব লোক ক্ষতিগ্রস্ত হবে। তারা তো ক্ষুদে উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, এবং তারা হয়তো ঈদের জন্য কিছু বিনিয়োগ করেছিলেন পুঁজি নতুন করে আর কি, তারা ক্ষতিগ্রস্ত হবেন। তো এগুলো পেইনফুল। আবার পর্যটকদের স্বস্তির জন্য কিন্তু এটা দরকার আছে, এবং এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার, তাহলে কিন্তু বিদেশি পর্যটক বাড়বে। যাই হোক, তো এখন এই যে আপনি যেটা বললেন যে কেনাকাটায় প্যাটার্ন বদলেছে কিনা, কিছু পরিবর্তন তো উনি প্রত্যক্ষভাবে জড়িত, উনি বললেন। আমার মনে হয় যে প্যাটার্ন বদলাচ্ছে ওই তো, যে ভারতীয় পণ্যের বদলে পাকিস্তানি পণ্যের দিকে আগ্রহ বাড়ছে। এটা কিন্তু গত কয়েক বছর ধরে, গণ অভ্যুত্থানের পরে
এটা কিন্তু একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট পড়েছে আমার মনে হয়, ভারত বিরোধী মনোভাব প্রতিফলিত হচ্ছে এর মধ্যে, তাই না? আর হলো কিন্তু এই বাজারটা আমরা ধরতে পারছি না। আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে আমাদের ঈদের বাজার, বিশেষ করে রমজানের ঈদের বাজারটা কিন্তু সাংঘাতিকভাবে হচ্ছে আমদানি নির্ভর এখনো এবং অগোছালো। হ্যাঁ, সেই তুলনায় কোরবানি ঈদের বাজারটা বরঞ্চ এটা কিন্তু ভ্যালুয়েশন আমাদের দেশে বেশি, কারণ এখানে তো গরু ছাগলের পেছনে খরচটা বেশি হয়, এখানে কিন্তু আয় বন্টনটা পুনর্বন্টনটা আমাদের দেশের মধ্যেই হয়। তো এটা একটু চেষ্টা করা দরকার আমাদের, যে আমরা যাতে নিজেদের হিস্সা বাড়াতে পারি, এই যে পোশাকের বাজারে, তারপরে হচ্ছে জুতার বাজারে, হ্যাঁ, কসমেটিক্সের বাজারে আমরা যাতে নিজেদের হিস্সা বাড়াতে, নিজস্ব ব্র্যান্ডগুলোকে বিকশিত করতে পারি। শোভা, আপনি একটু বলবেন, সেটা হচ্ছে যে মানে আপনারা তো অনলাইনেও পণ্য বেচাকেনা করেন, মানে অনলাইনে পণ্য বেচাকেনায় মানে ঈদের বাজারের কাঠামো কি ঠিক কিছুটা বদলে দিয়েছে কিনা? অনেকে গিয়ে কেনে, অনেকে মার্কেট যাচাই বাছাই খুঁজে কেনে, অনেকে অনলাইনে খুঁজে খুঁজে পছন্দ করে কেনে। এটা নিয়ে প্রশ্ন আছে। তারপর শুরুতে আপনি বলবেন যে এই কাঠামোটা কি বদলে গেল ঈদের বাজারের কেনাকাটা অনলাইনে? হ্যাঁ, অনলাইনে তো অবশ্যই 100% বদলেছে। এটা আমি মানে লাস্ট 3 বছরের অভিজ্ঞতা থেকেই বলছি যে অনলাইনটা খুব বেশি গ্রো করছে এখন বর্তমান বাজারে। ই কমার্স জিনিসটা আমরা অনেক বেশি ই কমার্স নির্ভর হয়ে যাচ্ছি দিন দিন, সেটা আমাদের মতো আরও হাজারজন মানুষ। তো আমি যেটা দেখলাম যে অনলাইনের কেনাকাটাটা মানুষ আসলে একটু নিশ্চিন্তভাবে করতে চায়। যেমন ধরেন যদি ঢাকার কথা ধরি, আমি দূরে কোথাও, আমি নারায়ণগঞ্জ থাকি, আমার ইচ্ছা হলো যে না আমি হচ্ছে ঢাকাতে এসে কেনাকাটা করব। আপনি কতটা রেসপন্স পাচ্ছেন মানে কাস্টমারের কাছ থেকে অনলাইনে? অনলাইনের রেসপন্স ভালো। আচ্ছা, অনলাইনের রেসপন্স ভালো, কারণ যেটা আমি দেখলাম যে মানুষ এখন এই মুহূর্তে ঈদের কেনাকাটাটা তাদের শেষ। এখন তারা যে কেনাকাটাটা করছে সেটা গিফটের কেনাকাটা, যে আমি আমার কেনাকাটা শেষ বা আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষ, এখন আমি আমার পরিবার পরিজনদের কি দিব সেটা একটু অনলাইন থেকেই অর্ডার করে দিই বা ডিরেক্ট তার অ্যাড্রেসে দিয়ে দিই, সে পেয়ে যাবে। এই গিফটের সেগমেন্টটা খুব ভালো কাজ করছে আমি অনলাইনে। সারপ্রাইজ দিচ্ছি তাকে আর কি, এক হিসেবে হ্যাঁ, না জানিয়ে পাঠিয়ে দিচ্ছি। এটা ঈদ হিসেবে খুব ভালো। এবং অলসো যেটা অনলাইন পেজগুলো বা অনলাইন ব্র্যান্ডগুলোকে কাস্টমার্সরা যেটা অ্যাপ্রোচ করছে সেটা হচ্ছে যে আমি এই গিফটটা পাঠাতে চাচ্ছি, অবশ্যই তার সাথে একটা ঈদ কার্ড, একটা নোট, একটা ফুল, একটা চকলেট, এনিথিং অ্যাড করে দেন। এই সার্ভিসটা কিন্তু অনলাইনেই পাওয়া যাচ্ছে একমাত্র, যেটা আমরা অফলাইন পাচ্ছি না। এটা পরে এসে বাকি আলোচনা করতেছি। অনলাইনে একটা প্রশ্ন আছে দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে শিগগিরই, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার ফিরলাম আমাদের আলোচনা। আমরা আলোচনা করছিলাম ঈদের অর্থনীতি নিয়ে। যেতে চাই মামুন ভাই আপনার কাছে, আপনি একটু বলবেন যে শোভা বলছিল অনলাইনের কেনাকাটা নিয়ে, আপনি অনলাইনের যদি বলি যে অনলাইন কি মাঝে মাঝে দেখি যে প্রতারণার খবর আমরা পাই, যেটা দেখানো হয় পণ্য সেটা দেওয়া হয় না, যে কালারটা বলা হয়েছিল সে কালারটা নেই, পণ্যের প্রোডাক্ট মানে প্যাকেট খোলার পর দেখা যায় যে ভিন্ন একটা জিনিস, ফলে এই শুরু হলো ঝগড়াঝাটি রেষারেষি। ফলে এত বড় একটা বাজার, সেই বাজারটা এই প্রতারণার ফলে শুরুতেই কি হোঁচট খেয়েছে কিনা, মানে কারো কোনো অবহেলা আছে কিনা এখানে? হ্যাঁ, অনলাইনে কেনাকাটা তো বেড়েছে এবং উনি যেটা বললেন যে মানে ঈদের বাজারেও কিন্তু অনলাইন একটা বড় অংশ শেয়ার করে। যানজট সমস্যার কারণে অনেকে অনলাইনের শরণাপন্ন হয় বা সময় অভাবে, মানে ফ্যামিলির দুজনে যদি চাকরিজীবী হয় তাহলে তো সময় বের করা কঠিন এবং একসঙ্গে মার্কেটে যাওয়া ইত্যাদি, আর ভিড়ভাড়টা এড়াতেও চায় অনেকে। তারপর ওই যে সারপ্রাইজ দেওয়ার বিষয়, এগুলো বাড়ছে আর কি। যাই হোক, তো অনলাইনের উপর ডিপেন্ডেন্স সারা দুনিয়াতেই বেড়েছে। এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে, আমরা শুনছি যে আমাদের অনেক কর্মী মানে ডেলিভারি ম্যান হয়ে গেছে। আচ্ছা। এবং বাড়তি ভালো রোজগার করছে, কারণ লোকজন তো ঘর থেকে বেরোচ্ছে না, মানে মিসাইল এবং ড্রোনের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কায়। তো মানে কুয়েতে, বাহরাইনে, আমিরাতে, সেখানেও কিন্তু অনলাইন মানে অনলাইনে বেচা বিক্রি বাড়ছে। আমাদের এখানে শুরু থেকে এটা রেগুলেট করা হয়নি ঠিকভাবে। মানে ভোক্তা অধিদপ্তরের লোকজন মানে অফলাইন বাজারে খুব মাঝে মাঝে তৎপর আমরা দেখি আর কি, খুব ভিডিও দেখি কয়েকজনের তৎপরতা, জানি না এগুলোর কী ইম্প্যাক্ট কতখানি। আবার বাণিজ্যমন্ত্রী বলেছেন খাতুনগঞ্জে গিয়ে যে
এই নজরদারির নামে যাতে হয়রানি না হয়, কারণ হয়রানি হয়তো, এবং ভুল করেও হয়রানি হয়, এটা ইচ্ছাকৃত না, মানে অদক্ষতার কারণে হয়রানি হয়। তো অনলাইনে রেগুলেশনটা জরুরি। তো এটা ভোক্তা অধিদপ্তরের কাজ না কার কাজ, এটা ঠিক করতে হবে। এবং আমার মনে হয় যে নতুন সরকারের যেসব ক্ষেত্রে মনোযোগ দেওয়া দরকার তার মধ্যে এটা কিন্তু একটা। নানান রকম মানে অবহেলিত জায়গা আছে, যেমন ইস্টার্ন রিফাইনারি, এটার দ্বিতীয় ইউনিট যদি এই সরকার চালু করতে পারে, এটা একটা মানে কৌশলগত হয়ে বড় কাজ হবে। অনলাইন ব্যবসাটা যদি রেগুলেট করতে পারে, এটাও কিন্তু কৌশলগত হয়ে বড় কাজ হবে, কারণ এটা তো একটা বড় শেয়ার মানে নিয়ে নিচ্ছে, তাই না? এবং এটা বাড়বে। আর আমরা যদি এই যে এলাকাভিত্তিক বাজার, অনলাইন বাজার, এগুলোকে বিকশিত করতে পারি, তাহলে কিন্তু এই যে অফলাইন মার্কেটের উপর যে প্রেশার, সেটা ভিড়ভাট্টা এবং এই যে যানজট, এটার কিন্তু একটা ইকোনমিক কস্ট আছে, তো এটাও কমে আসবে। এটা বরং রেগুলেট করে এটাকে সিস্টেমেটিক করা। শুভ, আপনি যদি অনলাইনে, আপনি যেহেতু অনলাইনে বেচা কেনা করেন, আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা যে আপনি যে কাস্টমার যে পণ্যটি চেয়েছে আপনি কি সেই পণ্যটি দিতে পেরেছেন কিনা, বা কোনো কমপ্লেন এসেছে কিনা? এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি? এত বড় একটি প্ল্যাটফর্ম যদি সন্দেহ অবিশ্বাসের ফলে সেটা আস্তে আস্তে আসলে হারিয়ে যায়। মানে এরকম তো হয়েছে, হয়নি তা না, এরকম হবেই, এবং এটা করতে করতে থাকলে এটা হবেই। এটা আসলে ব্যাপারটা যেটা হয় যে, আমি আমার কথা যদি বলি যে না, আমি তো প্রতারণা করছি না, কিন্তু করে, মানুষ প্রতারণা করে এবং প্রতারণার শিকারও হয়েছে, যার কারণে এই প্রশ্নটা উঠে আসছে। হ্যাঁ, তো কিন্তু যেটা আমার হয়েছে যে একটা শাড়ি পাঠালাম, কিন্তু সেটা বলছে যে রং মিলছে না, তো আমি এটা রিটার্ন করে দিলাম, বা আমার ভালো লাগেনি। তো সেক্ষেত্রে রিটার্নের অপশন আছে, কিন্তু যেটা হয় যে রং মিলছে না, সেটা ঘটনাটা আসলে এটা ডিভাইসের ব্যাপার। গুণগত মানে অনেক সময় প্রবলেম থাকে। হ্যাঁ, গুণগত মান তো মাস্ট বি, যে হচ্ছে কোয়ালিটির একটা ব্যাপার আছে, কিন্তু কোয়ালিটি আমি যেটা দিচ্ছি, কিছু কিছু কাস্টমার যেটা বলছেন না, কোয়ালিটি আমার মন মতো হয়নি বা মিলছে না, ভালো লাগছে না, বা তো সেক্ষেত্রে তারা হয়তো ডিসঅ্যাপয়েন্ট হয়, বা সেই ব্র্যান্ড থেকে আর কেনাকাটাটা বন্ধ করে দেয়, বা চিন্তা করে যে পরে কখনো যদি মন চাই কেনাকাটা করব। তবে হ্যাঁ, এরকম অভিজ্ঞতা হবে, হতে থাকবে, কিন্তু তারপরও মানুষ আসলে অনলাইন কেনাকাটাটা করছে, স্টিল করছে। যেমন যে কোনো অনলাইন ব্র্যান্ডে মানুষ যদি সমালোচনা শুরু করে, সমালোচনার ঝড় শুরু হয়, কিন্তু তাদের কিন্তু অলরেডি একটা কাস্টমার বেজ আছে, একটা নিশ আছে, যারা এমনিতেই ওই ভালো মন্দ মিলিয়ে কেনাকাটা করছে। তবে অনলাইনের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে কাস্টমারদেরকে হয়রানি যাতে না করা, এবং এই একটা ব্যাপার উল্লেখ করে দেয়া যে ঠিক আছে, ডিভাইসের কারণে রংটার তারতম্য ঘটতে পারে, অথবা মানে আফটার সার্ভিসগুলো, যে কাস্টমার রিসিভ করার পরে যে সার্ভিসগুলো দেয়া, যে ঠিক আছে আমি আপনি যেহেতু রিটার্ন করতে চাচ্ছেন, আমাদের রিফান্ড পলিসি নেই, এক্সচেঞ্জ পলিসি আছে, যে আমরা কোনো টাকা রিফান্ড করব না, আপনি প্রোডাক্ট চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি সোহানা শোভা এবং হাসান মামুন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।